ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি মাধ্যমিকের ইতিহাসের একটি বড় প্রশ্নের উত্তর নিয়ে। 8 মার্কসের একটি প্রশ্নের সম্পূর্ণ উত্তর। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি কী ছিল। 2025 সালের যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই প্রশ্নটি কিন্তু ভীষণই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসলেও আসতে পারে। সেই জন্য বলছি উত্তরটি তোমরা নোট ডাউন করে রাখতে পারো। দেখো, উত্তর কিন্তু আমরা বিভিন্ন সহায়িকা বই এবং টেক্সট বই থেকেও পেয়ে যাব। তবে এখান থেকে আমি যে উত্তরটি আমি তোমাদের দিচ্ছি, এটি একটি সাজেশন বই। তবে 2023 সালের বা 24 সালের সাজেশন বই থেকে তোমরা কিন্তু এই উত্তরটি পাবে না। এটা আমি তোমাদের দিচ্ছি 2013 সালের একটি সাজেশন বই থেকে। তো এখানে কিন্তু খুব সুন্দর করে উত্তরটি দেওয়া রয়েছে, যেভাবে পরীক্ষকরা দেখতে চান। তোমাদের কিন্তু একটি প্রশ্ন করা হয় মানে 8 নম্বরের প্রশ্ন মানেই এরকমটা বলা হয়নি যে তোমরা একেবারে 8-10 পেজ লিখে আসো। বোর্ডের তরফ থেকে উত্তরের একটা লিমিটেশন বেঁধে দেওয়া আছে, কিন্তু তোমাদের দেখতে হবে কি যে ওই অল্প লেখার মধ্যে তোমাদের সমগ্র তথ্যটা যেন থাকে। তো এই উত্তরটি সেরকম ধরনেরই উত্তর। আমি যে উত্তরগুলো তোমাদের দেবো নেক্সট ভিডিওগুলোতেও তোমাদের দিতে থাকবো, কারণ তোমরা প্রায় প্রত্যেকেই উত্তরগুলো চাইছো। তো সেই জন্যই তোমাদের জন্যই উত্তরগুলো আমি প্রোভাইড করছি। অতি অবশ্যই খাতা পেন নিয়ে বসবে এবং উত্তরটি নোট ডাউন করে নেবে। প্রথমেই আমরা একটা সূচনা দেব। ব্রিটিশ শাসনকালে পরাধীন ভারতে ভারতীয় শিক্ষা ব্যবস্থার উন্নতিকল্পে ভূমিকা নিয়েছিলেন একাধিক ভারতীয় এবং বৈদেশিক ব্যক্তিত্ব। কিন্তু ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা একটি বিকল্প শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে গুরু দায়িত্ব পালন করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই শিক্ষা ব্যবস্থায় তাঁর স্বতন্ত্র চিন্তাভাবনার, শিক্ষা চিন্তার কতগুলি বিশেষ বৈশিষ্ট্য এবং মৌলিকতার ছাপ লক্ষ্য করা যায়। আসলে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা ছিল প্রথাগত শিক্ষাভাবনা থেকে সম্পূর্ণ আলাদা। অর্থাৎ তিনি যে এই যে নাম্বার বিভাজন, পরীক্ষায় ভালো ডিগ্রি পেতে হবে, ভালো নাম্বার পেতে হবে, ভালো মার্কসের উপর যে একটা স্টুডেন্টকে বিচার করা হয়, তাতে কিন্তু তিনি বিশ্বাসী নন। তিনি সবসময় শিক্ষাকে গুরুত্ব দিতেন। শিক্ষা অর্থাৎ শুধু মার্কস তোলা, ভালো মার্কস তোলা তার উদ্দেশ্য হবে না। সে যে জিনিসটা পড়বে বা মুখস্থ করবে, হয়তো শুধুমাত্র মুখস্থ করলে অল্প সময় লাগবে, কিন্তু বিষয়টাকে সে বুঝবে, একটু বেশি সময় দিয়ে বিষয়টাকে বুঝে তারপর পড়বে, তাহলে সেটা হচ্ছে সঠিক জ্ঞান অর্জন। সেক্ষেত্রে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথাগত শিক্ষার বিরোধী ছিলেন। এরপর নেক্সট পয়েন্ট করবে সত্যকে উপলব্ধি। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন আদর্শের বাস্তবিকতার দিকেই অধিক নজর দিয়েছিলেন। এর সাথে জীবন দর্শনকে বাস্তব দিক থেকে দেখে সত্যকে উপলব্ধি করার মধ্য দিয়ে মানব জীবনের পরম এক উদ্দেশ্য হিসেবে সত্যকে ভেবেছেন। অর্থাৎ রবীন্দ্রনাথের যাবতীয় জ্ঞান অর্জন নিজের জীবন থেকে সত্যকে উপলব্ধি করে পাওয়া। নেক্সট পয়েন্ট হবে, যেটা প্রথমেই বলেছিলাম, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা। রবীন্দ্রনাথ সমাজের সমস্ত সমস্যার মূলে অশিক্ষা ও কুশিক্ষাকে দায়ী করেছেন। তিনি ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনাও করেছেন। তার মতে ওই ঔপনিবেশিক কাঠামোই শিক্ষা প্রতিষ্ঠানগুলি কার্যত জ্ঞান ভিক্ষার কেন্দ্র হয়ে উঠেছে, যা জাতীয় সম্মান বোধকে ক্ষুণ্ণ করে। নেক্সট পয়েন্ট, শিক্ষার্থীদের পাঠ্যক্রম। তৎকালীন সময়ে প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে, তৎকালীন সময় বলতে রবীন্দ্রনাথের সময়ে, রবীন্দ্রনাথ দেখেছেন চাকরি করার উপযোগী ছাত্র তৈরি করার শিক্ষায়। তাই তিনি এই শিক্ষাক্ষেত্রে চাকরি পাওয়ার উপযোগী শিক্ষাকে বা বাঁধা ধরা পাঠ্যক্রমকে সমর্থন করেননি। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুর কী করতেন, শুধুমাত্র যেটা আমাদের পাঠ্যক্রম আছে, ধরো আমাদের একটা সিলেবাসের অন্তর্ভুক্তি এই কয়েকটা বিষয় রয়েছে, এই বিষয় কটাই আমাদের পরীক্ষার মধ্যে আসবে, এইগুলি আমাদের পড়তে হবে, এরকমটাই বিশ্বাসী ছিলেন না। তিনি পাঠ্যক্রমের পাশাপাশি অন্যান্য গল্প, উপন্যাস, সমগ্র কিছুই পড়তে ভালোবাসতেন। তিনি নিজে পড়তেন এবং সকলকে সেটাই করার উপদেশ দিতেন। এই শিক্ষা অর্জনের জন্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকেও অনেক কাঠ কয়লা পুরোতে হয়েছে। তার কারণ হচ্ছে ভালো মার্কস না তোলার কারণে দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে তাকে কিন্তু পানিশ পেতে হতো। তবুও তিনি হাল ছাড়েননি, তাই আজকে তিনি বিশ্বকবি। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি বিরাজমান হননি। নেক্সট পয়েন্ট করবে পরিবেশ সচেতনতার প্রকাশ। রবীন্দ্রনাথ প্রচলিত শিক্ষা ব্যবস্থায় প্রকৃতি ও পরিবেশ সচেতনতা প্রকাশ লক্ষ্য করা যায়। প্রকৃতি ও পরিবেশের প্রতি মানুষের অন্যায় ও অবিচারের ফলে মানুষ ও পরিবেশের মধ্যে যে এক ধরনের বিরোধ তৈরি হচ্ছে, তা রবীন্দ্রনাথ তার সাহিত্যে ও শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন। শিক্ষার্থীদের স্বাধীনতা। রবীন্দ্রনাথের মতে শিক্ষার্থীদের চিন্তা ও চেতনাকে চার দেওয়ালের মধ্যে কখনোই আবদ্ধ রাখা ঠিক নয়। তাই তিনি শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বাস্তবায়নের বিষয়টি তার শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন। নেক্সট পয়েন্ট, পরিবেশ কেন্দ্রিক শিক্ষা। প্রকৃতির সংস্পর্শে শিশুর দেহ মন সুসংগঠিত হয়। তার মতে শিশুর জীবনের সঙ্গে বিশ্ব প্রকৃতির যোগ তার প্রাণ মনের বিকাশের পক্ষে অত্যন্ত মূল্যবান। আর এই কারণেই তিনি পরিবেশ কেন্দ্রিক শিক্ষায় উদ্যোগী হয়েছিলেন। আমরা দেখেছিলাম পরবর্তীতে তিনি কিন্তু শান্তিনিকেতন গড়েছিলেন, সেটা কিন্তু প্রকৃতির সঙ্গে সংযোগ রেখেই।
নেক্সট পয়েন্ট, মাতৃভাষার গুরুত্ব। রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাকে কার্যকর করতে চেয়েছিলেন, কারণ তার মতে এর দ্বারা শিক্ষা ব্যবস্থা হয়ে উঠবে বাস্তবধর্মী ও মনোবিজ্ঞান সম্মত, যা শিক্ষার্থীর আত্মবিশ্বাসকে দৃঢ় বা মজবুত করবে। 8 নম্বর পয়েন্ট, কর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। রবীন্দ্রনাথের মতে যে শিক্ষা শিক্ষার্থীকে ভবিষ্যৎ জীবন গঠনের উপযোগী করে গড়ে তুলতে সাহায্য করবে, সেই কর্মকেন্দ্রিক শিক্ষার উপরেই তিনি গুরুত্ব আরোপ করেন। তিনি চেয়েছিলেন কাজের সঙ্গে প্রকৃতির যাতে সম্পর্ক থাকে সেই রকমের শিক্ষা গড়ে উঠুক। 8 নম্বর বড় প্রশ্নের জন্য এই 8টি পয়েন্টই যথেষ্ট। প্রথমে যেহেতু সূচনা একটা দিচ্ছে এবং শেষে একটা মূল্যায়ন, মোট 10টি পয়েন্ট হচ্ছে। মূল্যায়নে তোমরা লিখবে, রবীন্দ্রনাথের মতে শিক্ষার মূল আদর্শ মানুষের প্রকাশকে অব্যাহত রাখা, আত্মার প্রচ্ছন্নতা থেকে মুক্ত হওয়া এবং একের সঙ্গে অপরকে মিলিয়ে দেওয়া। তার শিক্ষা ব্যবস্থায় প্রধানত স্থান পেয়েছিল ঐক্য ও সাম্য, আর এই জন্যই তিনি প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বভারতী, যেখানে বিশ্ব জাতির মহামিলনের ক্ষেত্র তিনি গড়ে তুলতে চেয়েছিলেন। সবসময় একটা কথা মনে রাখবে যে 8 মার্কসের প্রশ্ন, ইতিহাসের 8 মার্কসের প্রশ্ন মানেই অনেক বড় করে আমরা লিখব না, আর অবাঞ্ছিত কথাবার্তা ভেতরে আমরা ঢোকাবো না। অতি অবশ্যই তোমরা স্ট্রাকচারটাকে মেনটেন করার চেষ্টা করবে। প্রথমে একটা ভূমিকা এবং শেষে একটা মূল্যায়ন অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। ভূমিকা বা সূচনা যেটাকে বলা হচ্ছে দেওয়ার চেষ্টা করবে, এবং শেষে একটা মূল্যায়ন বা উপসংহার দেওয়ার চেষ্টা করবে। আর মাঝে তোমরা এরকম 8টা পয়েন্ট লিখতে পারলে তোমরা কিন্তু এখানে ছাঁকা নাম্বারটা অবশ্যই পাবে। 8টা পয়েন্ট বুঝতে পারছো, মেন কথাগুলোকে তুলে ধরা হয়েছে, খুব বড় বড় পয়েন্টের উত্তর কিন্তু নয়। ওকে, তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে একদমই ভুলবে না। ওকে, ধন্যবাদ।